আজ সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল হকারদের উচ্ছেদের জন্য যে পরিমাণে আন্দোলন করছে সেটা কি আদৌ সঠিক? তারা বলছে বাংলায় কোনোদিনও বুলডোজার রাজ চলেনি এবং তারা এই বুলডোজার রাজ বাংলায় চলতে দেবে না। পশ্চিম বাংলার মাটিতে উত্তরপ্রদেশের বুলডোজার রাজ বাংলার মাটিতে আমরা চলতে দেব না। আদৌ কি এই কথাটা সত্যি? সত্যিই কি এর আগে কোনোদিনও বাংলায় বুলডোজার চলেনি, নাকি শুধুমাত্র রাজনৈতিক খেলার মধ্যে মানুষকে ডুবিয়ে রাখার চেষ্টা এবং শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার এবং তাদের স্বার্থ চরিতার্থ করার এক নতুন উপায়? চলুন আজ আমি আপনাদের জানাবো যে এই বাংলার বুলডোজার কালচার এর আগে 19-এর দশকে কিভাবে হাজার হাজার গরিব মানুষের রুটি রুজি কেড়ে নিয়েছিল। আমাদেরকে বাধ্য করেছে তারা রাস্তায় নামাতে। আমরা পরবর্তীকালে বারবার বলেছি যে আমরা কোনো বিকল্প স্থায়ী সুষ্ঠু পুনর্বাসন আপনারা দিন, আমরা চলে যাবো, আমরা ফুটপাত খালি করে দেবো। আমাদের ফুটপাতে বসাটা দরকার নেই, আমাদের দরকার জীবিকা, আমাদের দরকার রোজগার, যাতে আমরা পরিবার চালাতে পারি। আজ আমরা কথা বলবো 1996 সালের কলকাতার অপারেশন সানশাইন নিয়ে। এশিয়ার নগর উন্নয়নের ইতিহাসে অন্যতম বিতর্কিত এবং আলোচিত একটি ঘটনা। এটি ছিল ফুটপাত থেকে হকার উচ্ছেদ করার জন্য বামফ্রন্ট সরকারের চালানো এক বিশাল মধ্যরাতের অভিযান। নভেম্বর 1996, ঘড়ির কাঁটায় তখন রাত 12টা পেরিয়েছে। শীতের আমেজে কলকাতা শহর যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই শহরের একাধিক রাস্তায় নেমে এলো এক বিশাল বাহিনী। পুলিশ, কলকাতার পুরসভার কর্মী আর শত শত রাজনৈতিক ক্যাডার। সাথে ছিল দানবাকৃতির সব বুলডোজার। লক্ষ্য কলকাতা প্রাণকেন্দ্র গড়িয়াহাট, হাতিবাগান, শ্যামবাজার এবং শিয়ালদা। কাউকে কোনো সময় না দিয়ে চোখের পলকে গুড়িয়ে দেওয়া হলো হাজার হাজার হকারের রুটি রুজির আস্তানা। ফুটপাত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো কোটি কোটি টাকার জামা কাপড়, জুতো আর পুড়তে থাকা ভাঙা কাঠের টুকরো। কলকাতার ইতিহাসে এই ঘটনার নাম অপারেশন সানশাইন। কিন্তু কেন বামফ্রন্ট সরকার তাদেরই সব থেকে বড় ভোট ব্যাংকের উপর আঘাত এনেছিল, আর এর পরিণতিতে কতজন মানুষ হারিয়েছিল তাদের প্রাণ? আজ আমরা জানবো কলকাতার ইতিহাসের এক অন্যতম অন্ধকার অধ্যায়ের এক অন্যতম গল্প। এই গল্পের শুরুটা 1996 সালে নয়, এর শিকড় লুকিয়ে আছে 1947-এর দেশভাগের ইতিহাসে। দেশভাগের পর পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে কলকাতায় চলে আসে। এদের পুনর্বাসনের জন্য তৎকালীন সরকার তেমন কোনো স্থায়ী ব্যবস্থা করতে পারেননি। জীবন ধারণের তাগিদে এই প্রান্তিক মানুষগুলো কলকাতার শিয়ালদা, গড়িয়াহাট, হাতিবাগানের ফুটপাতে ছোট ছোট টেবিল বা চৌকি পেতে ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে বিহার বা ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ কাজের খোঁজে এসে এই পেশায় যোগ দেন। 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর এই হকাররা হয়ে ওঠে সিপিআইএম এর এক বিরাট রাজনৈতিক শক্তি এবং বিশ্বস্ত ভোট ব্যাংক। কিন্তু 90-এর দশকে এসে এই পরিস্থিতি বদলে যায়। 1996 সাল নাগাদ কলকাতার প্রায় 80% ফুটপাত হকারদের দখলে চলে গিয়েছিল। সাধারণ পথচারীদের হাঁটার আর কোনো জায়গা ছিল না। বাধ্য হয়ে মানুষকে মূল রাস্তায় নেমে আসতে হতো, যার ফলে প্রতিদিন ভয়াবহ ট্রাফিক জ্যাম আর সাথে সাথে দুর্ঘটনা লেগেই থাকতো। কলকাতার তৎকালীন বুদ্ধিজীবী এবং মধ্যবিত্ত মানুষেরা দাবি তুলতে শুরু করে ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেওয়া হোক। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সরকার তখন সিদ্ধান্ত নেয় কলকাতাকে এক আধুনিক এবং গ্লোবাল সিটি বা বিশ্বমানের শহর হিসাবে গড়ে তুলতে হবে, আর তার জন্য ফুটপাত মুক্ত করা জরুরি। এই অপারেশনের দায়িত্ব দেওয়া হলো তৎকালীন প্রভাবশালী এবং দাপুটে বাম মন্ত্রী সুভাষ চক্রবর্তী এবং পুরসভার মেয়র ইন কাউন্সিল কান্তি গাঙ্গুলিকে। তারা একটি গোপন পরিকল্পনা করলেন, নাম দেওয়া হলো
অপারেশন সানশাইন, অর্থাৎ রাতের অন্ধকারে সব পরিষ্কার করে দেওয়া হবে, যাতে পরের দিন সকালে সূর্য উঠলেই নাগরিকরা এক নতুন ঝকঝকে কলকাতা দেখতে পান। 24শে নভেম্বর মধ্যরাতে প্রায় 10,000 পুলিশ এবং ক্যাডার বাহিনী নিয়ে যৌথ অভিযান শুরু হয়। গড়িয়াহাট, শ্যামবাজার, হাতিবাগান, ব্রেবন রোড সহ প্রায় 21টি বড় রাস্তার ফুটপাত ভেঙে হকারদের বাঁশ, কাঠ এবং প্লাস্টিকের তৈরি প্রায় 1640টি স্টল পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়। যে হকাররা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের উপর লাঠিচার্জ করা হয়। সেই রাতে পুলিশ 102 জন হকারকে গ্রেফতার করে। পরদিন সকালে কলকাতা সত্যিই এক অদ্ভুত রূপ দেখলো। যে ফুটপাতে পা ফেলার জায়গা থাকতো না, সেখানে কোনো হকার নেই। এক নিমেষে যেন গোটা শহরটা ফাঁকা হয়ে গেল। মধ্যবিত্ত নাগরিকরা খুশি হলেও এই উল্লাসের আড়ালে লুকিয়ে ছিল হাজার হাজার পরিবারের কান্নার রোল। অপারেশন সানশাইন তো সফল হলো, কিন্তু এর মানবিক মূল্য বা হিউম্যান কস্ট ছিল অত্যন্ত ভয়াবহ। রাতারাতি হাজার হাজার মানুষের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে গেল। তাদের ঘরে চাল বাড়ন্ত, সন্তানদের পড়াশোনা বন্ধ, ঋণের বোঝা মাথার উপর। অনেকেরই প্রশ্ন, এই অপারেশনে কতজন মারা গিয়েছিলেন? সরকারিভাবে পুলিশি অ্যাকশনে সরাসরি অন স্পট কারোর মৃত্যুর কথা নথিভুক্ত না হলেও বিভিন্ন হকার সংগঠন এবং গবেষকদের তথ্য অনুযায়ী এই উচ্ছেদের ধাক্কা সহ্য করতে না পেরে এবং তীব্র মানসিক অবসাদে ভুগে পরবর্তী 1 বছরের মধ্যে কমপক্ষে 18 জন হকার আত্মহত্যা করেন। অনেকে আবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। চোখের সামনে নিজের তিল তিল করে গড়ে তোলা ব্যবসা ধ্বংস হয়ে যেতে দেখে এই মানুষগুলো চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। এই ঘটনার পর কলকাতা জুড়ে তীব্র গণবিক্ষোভে শুরু হয়। হকাররা নিজের অস্তিত্ব বাঁচাতে রাজনৈতিক রং ভুলে তৈরি করেন হকার সংগ্রাম কমিটি। আর এই ক্ষোভকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে মাঠে নামেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হকারদের পাশে দাঁড়িয়ে বাম সরকারের এই নীতির তীব্র বিরোধিতা করেন। শহর সুন্দর করার স্বপ্ন ভালো, কিন্তু সেই সৌন্দর্যের দাম যদি হাজার হাজার পরিবারের কান্না দিয়ে চোকাতে হয়, তবে সেই সানশাইন বা সূর্যের আলো আসলে অন্ধকারকেই ডেকে আনে। সেদিন বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি কিভাবে হকারদের পাশে দাঁড়ায় শুধুমাত্র হকারদের থেকে নিজেদের ভোট ব্যাংক পাওয়ার জন্য, এবং তারপর সিঙ্গুর আন্দোলন করে কিভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর কথা দেখিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন, এটা আমরা সবাই জানি। আসলে দুঃখের বিষয় হলো, গরিব মানুষ এবং বিভিন্ন মাইনরিটিসদেরকে নিয়ে বিভিন্ন সরকার শুধুমাত্র পলিটিক্স এবং তাদের ভোট ব্যাংক জমানোর চেষ্টা করে। যদি আজ এই হকার উচ্ছেদ অবৈধ হয়েই থাকে, তাহলে সেদিনে বামফ্রন্ট সরকারের হকার উচ্ছেদটা কি ছিল? তাহলে কেন আজ তারা আবার ফের পথে নেমেছে এই গরিব মানুষগুলোকে নিয়ে পলিটিক্স খেলার জন্য? যদি সেদিন তারা সত্যিই হয়ে থাকে, তাহলে কেন আজ তারা পথে নেমেছে? শুধুই কি তাদের ভোট ব্যাংককে শক্ত করার জন্য, তাদের ভোট ব্যাংকের যে রাজনীতির স্বার্থ তা চরিতার্থ করার জন্য? প্রশ্ন উঠবে। আসলে গরিব এবং মাইনরিটিসরা কারোরই নয়। এদেরকে যখন যে যেরকম ভাবে পারে ভোট ব্যাংকের জন্য ইউজ করে। এই ভিডিও এবং আমার এই বক্তব্য সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যান্যদের সঙ্গে শেয়ার করে নিন। আজকের পর্ব এখানেই, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি পর্বে।